প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আকাশ। দেখছেন দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। আজ আমরা সাম্প্রতিক রাজনীতি, দেশি বিদেশি চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করব। আর এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে তিনজন অতিথি, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডক্টর কাজী মারিফুল ইসলাম, উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে রয়েছেন খায়রুল আনোয়ার, জ্যেষ্ঠ সাংবাদিক, আপনাকেও স্বাগত। আমাদের সাথে রয়েছেন আরও একজন সাংবাদিক, রেজাউল করিম রনি, আপনাকেও স্বাগত জানাই। অধ্যাপক ডক্টর কাজী মারিফুল ইসলাম, সাম্প্রতিক সময়ে খেয়াল করেছেন যে সীমান্তে বেশ উত্তেজনা এবং সেখানে কাঁটাতারে বেড়া দেওয়ার চেষ্টা করছে ভারত, কোথাও কোথাও বাংকার খোঁড়ার চেষ্টা করেছে। সীমান্ত পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে বাংলাদেশ উদ্বেগ প্রকাশ করেছে, কীভাবে দেখছেন? আধুনিক রাজনীতিতে দুটো দেশের মধ্যে সম্পর্কর যে ঘটনাগুলো ঘটে সেগুলো খুব তাৎক্ষণিক ব্যাপার সাধারণত হয় না। অর্থাৎ যে সমস্ত পদক্ষেপগুলো আমরা বাংলাদেশ কিংবা ভারতের পক্ষ থেকে দেখছি, মূলত ভারতের পক্ষ থেকে ক্রিয়া এবং বাংলাদেশের পক্ষ থেকে এক ধরনের প্রতিক্রিয়া, যদি এইভাবে আমরা দেখি, তো এই ক্রিয়াগুলো সম্পাদনের পিছনে আসলে একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকে, একটা পরিকল্পনা থাকে। ধরুন কাঁটাতারের বেড়া নির্মাণ, এটা বাংলাদেশ ভারতের সম্পর্কের মধ্যে নতুন কোনো বিষয় না, এটা ছিলই। কিন্তু সাম্প্রতিক যে উদ্যোগগুলো আমরা দেখতে পাচ্ছি সেটা আদতেই উদ্বেগের। এই উদ্বেগটা আমার কাছে মনে হয় যে অনেকটা জোর করে সৃষ্টি করা এই মুহূর্তে। আপনি জানেন যে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে, এই সম্পর্কের মধ্যে যে এক ধরনের টেনশন তৈরি হয়েছে, এই কাঁটাতারের বেড়া নির্মাণটা আসলে সেই টেনশনেরই একটা প্রকাশ। অর্থাৎ এই কাঁটাতারের বেড়াটা নির্মাণ করার মধ্য দিয়ে আসলে ভারত বাংলাদেশের প্রতি এক রকমের সীমান্ত উত্তেজনা তৈরি করা যতটা না উদ্দেশ্য বলে মনে হয় যে এটা বাংলাদেশ সরকারের প্রতি তার যে চলমান যে চাপ প্রয়োগের কৌশলগুলো আছে, সেই কৌশলের এটা একটা অংশ। অর্থাৎ বাংলাদেশ সরকারকে, জনগণকে ভারতের সম্পর্কের প্রতি এটার যে অনিবার্যতা, এই সম্পর্কের মধ্যে যে তেতোমেঠো ব্যাপারটা আছে, সেই জায়গাতে আরও কি বলা যেতে পারে যে মানে আরও টেনে রাখা। অর্থাৎ এটাকে যেন কোনোভাবে বাইপাস করে বাংলাদেশ অন্য কোনো পরিকল্পনা না করে, অর্থাৎ তার চিন্তার মধ্যে ভারত যে একটা বিষয়, এটাকে সেই চিন্তার বাইরে যেন সে না রাখে, এইরকম একটা পরিস্থিতি জারি রাখার কারণ একটা পদক্ষেপ হিসেবেই আমার কাছে মনে হয় যে এই যে সাম্প্রতিক যে উত্তেজনাটা নতুন করে সৃষ্টি করা হচ্ছে, সেটা তারই একটা ধারাবাহিকতা। সেক্ষেত্রে বাংলাদেশ যেভাবে রেসপন্স করছে সেটা ঠিক আছে কিনা? বাংলাদেশ আসলে আপনার খেয়াল করতে হবে যে দুই দেশের জনগণের মধ্যে কিন্তু একটা গভীর সম্পর্ক আছে, দীর্ঘ ঐতিহ্যগত সাংস্কৃতিক সম্পর্ক আছে। ফলে টেনশনটা কিন্তু দুই দেশের নাগরিকদের মধ্যে না, এটা দুই রাষ্ট্রের মধ্যে হচ্ছে, অর্থাৎ রাষ্ট্র শক্তিগুলোর মধ্যে হচ্ছে। ফলে এখানে বাংলাদেশের মূল শক্তিটা হচ্ছে যে বাংলাদেশ রাষ্ট্র তার এই সম্পর্কটা রক্ষা করার ক্ষেত্রে তার যে নাগরিকরা আছে, তার সেই নাগরিকদের, সাধারণ মানুষদেরকে যদি তারা সংযুক্ত করতে পারে, যেটা জরুরি এবং খানিকটা করেছে, এইটা একটা ইতিবাচক দিক। অর্থাৎ এখানে সীমান্তরক্ষী যে সদস্যরা আছে তারা তো আছেনই, কিন্তু তার সঙ্গে নাগরিকদের যুক্ত করে যে একটা প্রতিরোধের চেষ্টা, এই চেষ্টাটা বাংলাদেশের জন্য ইতিবাচক। জি, খায়রুল আনোয়ার, আপনি যেটা জানতে চাই, এই যে সীমান্ত উত্তেজনা, কাঁটাতারের বেড়া, অথবা সীমান্তে পিটিয়ে হত্যা করা, অথবা গুলি করে হত্যা করা, এই জিনিসগুলো তো আগে সরকারের সময় হতো, কিন্তু এই সরকারের সময় এসে অন্তত অফিসিয়ালি প্রতিবাদ জানানো হচ্ছে, সেটা একটা দিক। আর এই যে এখনকার যে উত্তেজনা যেটা দেখছেন, সেটা 5ই আগস্টে যে শেখ হাসিনার পতন, সেটার সাথে এটার কতটা সংযোগ দেখেন? আমাদের পররাষ্ট্র উপদেষ্টা উনি 20 জানুয়ারি চীন সফরে যাচ্ছেন। 21 তারিখে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক হবে এবং এই বৈঠকটাকে চীন এবং বাংলাদেশ উভয় খুব গুরুত্বের সাথে দেখছে। সেখানে দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হবে, তারপর ভূ রাজনৈতিক বিষয় আসবে, চীনে যে বিনিয়োগ আছে বাংলাদেশে, যেগুলো কিছু কিছু থেমে আছে বা চলমান আছে, সেটা নিয়ে আলোচনা হবে, বিনিয়োগের বিষয়ে আলোচনা হবে। এই বৈঠকটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আমি জানি না এটার সাথে কোনো যোগসূত্র আছে কিনা, এই বৈঠকের আগে
হঠাৎ করে এই সীমান্তে উত্তেজনা, এটা দেখতে হবে যে আসলে এটার সাথে কোনো ধারাবাহিকতা বা কোনো কিছু আছে কিনা একটা। আরেকটা বিষয় হচ্ছে কি, যে 5 তারিখের যে ছাত্রগণ অভ্যুত্থান, তারপর থেকে এখন পর্যন্ত 5 মাস অতিবাহিত হলো, ভারত কোনোভাবেই এই সরকারকে মেনে নিতে পারছে না। এবং সেটা আমরা দেখতে পারি ভারতীয় মিডিয়ার যে লাগাতারভাবে এক ধরনের প্রোপাগান্ডা প্রচার, সেটা অব্যাহত আছে। সরকারের দিক থেকেও সরাসরি কোনো স্টেটমেন্ট করা হচ্ছে না হয়তো সরকারের ব্যাপারে, কিন্তু শীতল মনোভাব, সম্পর্কে এগিয়ে নেওয়ার জন্য যেটা দরকার সেটা কিন্তু তাদের ভিতরে সেভাবে দেখা যাচ্ছে না আর কি। আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে 15 বছরে প্রতিত স্বৈরাচার সরকার যেভাবে ভারতকে সুযোগ সুবিধা দিয়েছে, যেটা শেখ হাসিনা বলতেন, মাঝে মধ্যেই বলতেন যে আমাদের সময় আমরা যে সুযোগ দিয়েছি ভারতকে কেউ দেয়নি, সেটা ছিল একপাক্ষিক। কিন্তু আমাদের অনেক কিছুই তো অমীমাংসিত রয়ে গেছে, তিস্তার কোনো সুরাহা হয়নি, আমরা একতরফাভাবে দিয়েই গেছি। তো এখন ভারতকে কিন্তু বেসিক্যালি এই ক্ষেত্রে এগিয়ে আসতে হবে। তাদের সেই ধরনের একটা মানে সম্পর্ককে উষ্ণ করার জন্য, ভালো করার জন্য, এটা তো পারস্পরিক সম্পর্কের বিষয় মানে এই পররাষ্ট্র নীতির ক্ষেত্রে, সেক্ষেত্রে ভারতকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ তো বলছে যে আমরা সৎ প্রতিবেশী হিসেবে থাকতে চাই, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে চলতে চায় মর্যাদার সাথে, কিন্তু সেটা তো ভারত এখন পর্যন্ত সেটা কিন্তু এখন পর্যন্ত দেখায়নি। তো এই যে ডেকে নিয়ে বলা, এটা একটা বাংলাদেশ বার্তা দিল, এবং একটা বড় ব্যাপার যে এর আগেও অন্যান্য বিষয় নিয়েও ডেকে পাঠানো হয়েছে আর কি। এখন এই সফরটা গুরুত্বপূর্ণ, এরপরে ভারত কি পদক্ষেপ নেয়। আর চীন শুধু তা না, চীন তো ওই সময় বিগত সরকারের সময় কিন্তু বলেছিল যে তিস্তার পানি বন্টন, সেক্ষেত্রে তারাও এক্ষেত্রে এগিয়ে বিনিয়োগ করবে আর কি। তো পরে তো স্বৈরাচার পতন ঘটে গেল। এখন এটা দেখতে হবে। আর কাঁটাতারের ঘটনা যেটা বলছেন, এটা কিন্তু কিছুদিন পরপরই বিএসএফের হাতে যেভাবে মারা যাচ্ছে আমাদের লোকজন, এই কিছুদিন আগে ফেলানির সেই বর্ষপূর্তি হলো, মৃত্যুবার্ষিকী গেল, সেটা অনেক জায়গায় পালিত হয়েছে। তো এটা আমাদের দিক থেকে এখন তাদের একটা বলতে হয় যে একটা দাদাগিরি সুলভ যে আচরণটা, সেটা কিন্তু শুধু বাংলাদেশের ক্ষেত্রে না, তারা আপনার মিয়ানমার, আপনার বলেন মালদ্বীপ, তারপরে আপনার নেপাল, সব ক্ষেত্রে তাদের দাদাগিরি সুলভ মনোভাবটা আছে। এই মনোভাবটা আসলে পরিহার করতে হবে। জি, রেজাউল কামাল রনি, এই যে এই সময় এসে সীমান্তে উত্তেজনা তৈরি করা, ভারত আসলে কি বার্তা দিতে চায় এবং তার প্রেক্ষাপটে বাংলাদেশ ঠিক বার্তা দিতে পারছে কিনা? ধন্যবাদ। দীপ্ত টিভির এই অনুষ্ঠান যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা, এবং আমার শ্রদ্ধেয় দুই বড় ভাই সহ আলোচক আপনাদেরকেও আমার সালাম। দেখেন, সীমান্তের এই ঘটনাটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা আকারে দেখবার সুযোগ নেই। এই কারণে যে ধরেন বাংলাদেশ ভারতের সম্পর্ক, আমরা যেটা বলি 54 বছরের এই সম্পর্ক, পার্টিকুলারলি এই সম্পর্কের ইতিহাস হলো প্রতারণার ইতিহাস। প্রতারণার ইতিহাস এই অর্থে যে ধরেন ভারতের যে দৃষ্টিভঙ্গি বাংলাদেশের ব্যাপারে, মানে বাংলাদেশের ইতিহাসের ব্যাপারে প্রথমত তারা মিথ্যাচার করে, এটাকে তারা ভারত পাকিস্তান যুদ্ধ এবং তাতে ভারতের জয় আকারে দেখে, এবং তার ন্যারেশনের মধ্য দিয়েই বাংলাদেশে একটা আওয়ামী ফ্যাসিবাদ কায়েম হয়েছিল। এখন এটার এরকম গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বিতাড়নের পরে ভারত যেটা মনে করছিল তার যে এক আওয়ামী নীতি, আওয়ামী লীগের উপর নির্ভরশীল ভারত নীতি বাংলাদেশের ক্ষেত্রে, সেইটা সে চেঞ্জ করতে পারতেছে না। কারণ সে মনে করছিল যে বাই হুক অ্যান্ড কুক, যে কোনোভাবেই হোক আওয়ামী লীগই হবে বাংলাদেশে তার স্বার্থ রক্ষার একমাত্র কারিগর, এর বিকল্প সে কোনো কিছু চিন্তা করতে পারতেছে না। এই কারণে সে কিছুদিন আগে দেখেন একদম ইন্ডাস্ট্রিয়াল লেভেলে প্রোপাগান্ডা চালাইলো। প্রোপাগান্ডা চালানোর মধ্য দিয়ে ভারত আন্তর্জাতিকভাবে প্রোপাগান্ডিস্ট একটা কান্ট্রি, টপ কান্ট্রি হিসাবে নিজেকে চিহ্নিত করলো, এবং আমাদের আগরতলার কনসুলারে আক্রমণ হইল, এবং যেটা জেনেভা কনভেনশনের লঙ্ঘন। এখন যেটা করতেছে দেখেন, সীমান্তে সরাসরি আপনার প্রশ্নে যদি আসি, পৃথিবীতে যুদ্ধ ছাড়া একমাত্র ভারত বাংলাদেশ সীমান্তে সবচেয়ে বেশি মানুষকে গুলি করে হত্যা করা হয়, এবং হত্যাটা একতরফাভাবে করা হয়। তো এইটার জন্য আমার মনে হয় বাংলাদেশের অনেক আগের থেকেই একটা আন্তর্জাতিক লেভেলের আপনার ক্যাম্পেনিং দরকার ছিল। ভারত যে যুদ্ধ অপরাধ ক্রমাগত সংগঠিত করতেছে, বিভিন্ন আমলেই করছে, এটা প্রত্যেক আমলেই করছে, কম আর বেশি। তো এইটার জন্য আমাদের যে পরিমাণ সোচ্চার হওয়া দরকার ছিল রাষ্ট্র হিসাবে, আমরা 54 বছরে তাতে সফল হই নাই। এটাগুলো একটা দিক। আর এখন যেহেতু অভ্যুত্থানটার মধ্য দিয়ে এখানে শুধু হাসিনার ইস্টাবলিশমেন্ট, ফ্যাসিবাদের পতন হয়েছে তাই তো না, ইন্ডিয়ারও আপনার পতন হয়েছে। এটাতে অ্যাট দ্য সেম টাইম আপনারা ধরেন যে ভারতের বিরুদ্ধেও লাল কার্ড শো করা বাংলাদেশের জনগণের। তো এই কারণে এটাকে একটা ইসলামী অভ্যুত্থান, জঙ্গিবাদের দিকে দেশ যাচ্ছে, এই ধরনের একটা প্রোপাগান্ডা ভারত সমূলে করার চেষ্টা করছে, মানে প্রাণপণে করার চেষ্টা করছে। কিন্তু যেটা আপনাদের এই অভ্যুত্থানটা শুরু থেকে এখানে ইন্টারন্যাশনাল মিডিয়া ছিল,
সাংবাদিকরা দেখতেছে, আমাদের লোকজনও লেখালেখি করতেছে, আমরাও লেখালেখি করতেছি, ডায়াসপোরা কমিউনিটি ভালো ভূমিকা পালন করছে, ফলে ইন্ডিয়া এইটাতে ফেল করছে। তো এখন সীমান্তের যে ব্যাপারটা সেটা হলো যে এটা তো কন্টিনিউ একটা অপরাধ ভারত করতেছে, সেই অপরাধের জন্য তাকে আন্তর্জাতিকভাবে দায়ী করা, এটা আমরা ফেল করতেছি, এটা করা দরকার। আরেকটা জিনিস হলো দেখেন, কাঁটাতারের এই সমস্যাটা তো একতরফা হবে কেন? আমি যেটা বারবার বলতেছি, দেখেন আমাদের সভারেন্টিটা আমরা ক্লেম করব কীভাবে? সভারেন্টিটা আমরা ক্লেম করব কিন্তু শত্রু সাপেক্ষে। কোনো রাষ্ট্রেরই, শুধু বাংলাদেশ না, কোনো রাষ্ট্রেরই কোনো বন্ধু থাকে না, থাকে শত্রু, সম্ভাব্য শত্রু ধরে নিয়ে তার সভারেন্টি সে ক্লেম করে। তো আমাদের ইমিডিয়েট শত্রু হলো ভারত। ভারতের সাথে শত্রুতার এই যে আপনার ধরেন যে আমাদের যে পারসেপশনটা, এইটা আমাদের ক্রিয়েট করতে হবে। আমাদের পররাষ্ট্রনীতির যে ফালতু পারসেপশন, বন্ধু, যখনই আপনি বন্ধু ক্লেম করেন তার মানে আপনি রাষ্ট্রের সভারেন্টিকে মর্যাদা দিচ্ছেন না। বন্ধু সবাই, আবার কেউ না, এই হলো আপনার ধরেন যে পলিসি। তো সেইখানে আমাদের যে সভারেন্টির ইমিডিয়েট শত্রু, ইমিডিয়েট থ্রেট যদি বলে, সেটা ইন্ডিয়া, সেটা 54 বছরে প্রমাণিত। ফলে নতুন করে বাংলাদেশের মানুষের আর এন্টি ইন্ডিয়ান হওয়ার দরকার নেই। তো সেই জায়গার থেকে আমি মনে করি এই কাঁটাতারের বেড়া একতরফা হবে কেন, এই দিক থেকেও আমাদেরও বেড়া দেওয়া দরকার। আমরাও ইন্ডিয়াকে থ্রেট মনে করি, আমরাও ইন্ডিয়াকে সেফ মনে করি না আমাদের জন্য। আমরা বেড়া না দিতে পারি, অন্তত মান্দার গাছের আপনার গাছ তো লাগাইতে পারি, মান্দারের কাঁটা, হ্যাঁ কাঁটা তারা যদি খুব ব্যয়বহুল, আচ্ছা ঠিক আছে আমরা এত ব্যয় করব না, হ্যাঁ আমরা তো লাইন ধরে মান্দার গাছ পুঁতে দিতে পারি আপনার কি বলে যে পুরা সীমান্ত এলাকা জুড়ে। যে আমাদের দিক থেকেও একটা সিম্বলিক প্রোটেস্ট, শুধু প্রেস কনফারেন্স করা, এখানে বলা যে হ্যাঁ আমরা ইয়ে করব। এখন দেখেন আমাদের বিজেপি খুবই কি বলে যে শক্তিশালী ভূমিকা পালন করতেছে, সেটা আমরা দেখতেছি, মিডিয়াতে আসতেছে। সাথে সাথে জনগণের যে ভূমিকা, আপনি যে ছবিটা যদি দেখেন দেখবেন যে কৃষক আপনার আমাদের বিডিআর, সাবেক বিডিআর, এখনকার যে বিজিবি এই নামকরণ করা হয়েছে, তার পাশে কাশি হাতে বসে রয়েছে। হ্যাঁ, ফলে আমাদের সভারেন্টিটা তো ধরেন এটা পিপল সভারেন্টি। তো সেই পিপল সভারেন্টির ক্ষেত্রে আমি মনে করি শুধু কাঁটাতার একতরফাভাবে করা উচিত না। আমাদের সীমান্ত প্রোটেক্ট করার জন্য, ইন্ডিয়াকে মেসেজ দেওয়ার জন্য সীমান্তে আমাদের স্পেসিফিক কিছু কার্যক্রম দরকার। জি, অনেক ধন্যবাদ কাজী মারুফ। দেশের মধ্যে একটু আসি, যে কথাটা বারবার আলোচনা হচ্ছে যে সংস্কার করে নির্বাচন নাকি নির্বাচন দিয়ে সংস্কার, এবং নির্বাচনের আগে কতটা সংস্কার হবে, এটা নিয়ে বেশ আলোচনা আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। যতই দিন যাচ্ছে তত মতভিন্নতা দেখা যাচ্ছে। তো জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে আপনার কাছে জানতে চাই যে আসলে কোনটা কতটুকু হওয়া দরকার। ধন্যবাদ আবারও আপনাকে। আমরা আজকে একটা আলোচনার মধ্যে ছিলাম দুপুর বিকালে, সেখানে আমরা একটা নির্দিষ্ট অংশের অর্থাৎ পুলিশ সংস্কার নিয়ে কথা বলছিলাম, কিন্তু আলোচনাটা আরও প্রসারিত ছিল, যেটার সাথে আপনার মূল প্রশ্ন যুক্ত। প্রথমে বলতে চাই যে আসলে সংস্কার এবং নির্বাচন এটা এরকম একটা বৈপরীত্যমূলক একটা অবস্থান থেকে দেখার কোনো সুযোগ নেই। সংস্কার একটা নিয়মিত ব্যাপার, ক্রমাগত ব্যাপার। আমরা বরাবরই সংস্কার আপনাকে করতেই হয়, মানে একটা কোনো সংগঠনকে টিকিয়ে রাখতে গেলে, সেটা রাষ্ট্র হোক কিংবা আরও কোনো ছোট সংগঠন হোক, আমরা আসলে সংস্কার ভেতরে বিভিন্ন রকমের সংস্কার করতে থাকি। কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের পরে যে পরিবর্তনের কথাটা আমরা বলছি, সেটা ঠিক সংস্কার শব্দটা তার জন্য যথেষ্ট না। এটা সংস্কার আসলে মৌলিক পরিবর্তনগুলোকে আসলে চিহ্নিত করে না, বরং আমরা যদি বলি যে রূপান্তর, ট্রান্সফরমেশন, অর্থাৎ একটা ফ্যাসিবাদী রেজিম, একটা ফ্যাসিবাদী শুধু রেজিম না, একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা, যে শাসন ব্যবস্থাটা গত 15 বছরে তৈরি হয়েছে, শিকড় গেড়েছে, কিন্তু তার শিকড়ের শুরু কিন্তু 15 বছরে না, এটা আরও গভীরে প্রথিত। তো সেই শিকড় উপড়ে ফেলার মতন যে ব্যবস্থা দরকার, একটা নতুনভাবে একটা সৃষ্টি করার যে উদ্যোগ দরকার, সেই উদ্যোগটি কেবলমাত্র কতগুলো, যদি আমি বলি যে কতগুলো টোটকা সংস্কার, সেটা দিয়ে আসলে সম্ভব হবে না। তো ওই পরিবর্তনটার আপনি চাইলেই যে আমরা আগামী 1 মাসে বা 3 মাসে বা 6 মাসে ওই বড় রূপান্তরটা করতে পারবো, সেটি সম্ভব হবে না। ফলে এখন যদি সম্ভব না হয়, তাহলে কি আমরা কিভাবে এই মধ্যবর্তীকালীন অর্থাৎ রূপান্তরের আগের যে ট্রানজিশনাল অবস্থাটা, সেই সময়টাকে আমরা কিভাবে ম্যানেজ করব? তো এই সময়ের প্রশ্নটাকে যদি আমরা মাথায় রাখি, তাহলে নির্বাচনটা গুরুত্বটা আলাদা করে তৈরি হয়। আমার কাছে আমরা যা ধরেন, আমি আজকে আমার কাছে যে গবেষণার ফলাফলটা উপস্থাপন করেছি, তাতে 2000 শিক্ষার্থীর, বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে শিক্ষার্থীর মতামত আছে। এখন ধরা যাক, আমি একটা উদাহরণ দিচ্ছি, যে ওরা বলছে যে
বাংলাদেশের এই পুলিশি ব্যবস্থাটাকে একটা জনবান্ধব এবং দায়বদ্ধ পুলিশি ব্যবস্থা তৈরি করতে গেলে তারা চাচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমিশন স্ট্যাবলিশড হোক, যেটা রাজনীতি নিরপেক্ষ থাকবে, যেটা পেশাদারি ব্যবস্থাকে গুরুত্ব দেবে। এখন এই রাজনীতি নিরপেক্ষ করাটা তো ঠিক একটা আইন করে আমরা একটা পুলিশ কমিশন তৈরি করলাম, তাতে 4 জন মানুষের চাকরি হলো, আরও একটা অফিস হলো, এটা করলেই তো এই রূপান্তরটা ঘটা সম্ভব না। কিন্তু একই সাথে আমার এই প্রতিষ্ঠানটাও দরকার। তাহলে এই প্রতিষ্ঠানটা আমার প্রথম কাজ, যেটা আমাকে হয়তো স্বল্প মেয়াদে কিংবা মধ্যমেয়াদে করতে হবে। কিন্তু মৌলিক যে রূপান্তরের ব্যাপারটা, যেটা আমার আইনগত রূপান্তর, যেটা আমার আচরণগত রূপান্তর, যেটা আমার অন গ্রাউন্ডে আমি যে সার্ভিসটা ডেলিভারি দিচ্ছি সেই জায়গার যে রূপান্তরটা দরকার, সেই রূপান্তরের জন্য আমার আসলে লম্বা সময় দরকার। এই লম্বা সময় যাওয়ার আগে সমাজে যে ম্যান্ডেট আছে, সমাজে যে জনগোষ্ঠীগুলো আছে, তাদেরকে যদি আমরা একত্রিত করতে চাই, তাহলে একটা গণতান্ত্রিক একটা প্রচেষ্টা থাকা দরকার। এবং সেই গণতন্ত্রকে ওই প্রচেষ্টার মুখে নিয়ে যাওয়ার সবচেয়ে বৈধ কিংবা গ্রহণযোগ্য উপায়টা হচ্ছে নির্বাচন। ফলে নির্বাচনটা বাদ দিয়ে যদি আমরা সংস্কার নিয়ে চলে যাই, তাহলে যেটা সম্ভব হবে না। আবার এই মুহূর্তে যদি নির্বাচনের স্লোগান তুলে সেখানে আমরা পাল তুলে দেই, তাহলে সেই নৌকাটা আসলে কোনো গন্তব্যে পৌঁছাবে না। ফলে আমার কাঙ্ক্ষিত জায়গাটা হচ্ছে আমার ব্যবস্থার পরিবর্তন। সেই ব্যবস্থার পরিবর্তনেরগুলোর জন্য আমার এখন অনেকগুলো পরিবর্তন আনতে হবে, মধ্যমেয়াদে আনতে হবে, দীর্ঘমেয়াদে আনতে হবে। কিন্তু দীর্ঘমেয়াদে যাওয়ার আগে আমার সমাজটাকে একীভূত করার জন্য, ঐক্যবদ্ধ করার জন্য এবং যে গ্রহণযোগ্য একটা নেতৃত্ব তৈরি করার জন্য অবশ্যই আমরা মধ্যমেয়াদে অবশ্যই নির্বাচনের দিকেও যেতে হবে। সংস্কার শব্দটা আসলে যথেষ্ট না। আমরা যেটা চাচ্ছি এটা নতুন বন্দোবস্ত, সেখানে রূপান্তর হওয়া দরকার, কিন্তু নির্বাচনটাও হওয়া দরকার। আপনার মতামত জানতে চাই। সংস্কার বিষয়টা এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পরে নতুন করে আবার সামনে আসছে, কিন্তু এটা কিন্তু নতুন কিছু না। আপনি স্বাধীনতার পর থেকে দেখবেন বিভিন্ন সরকারের সময়, এমনকি সামরিক সরকারের সময় কিন্তু বিভিন্ন সংস্কার কমিশন, প্রশাসনিক, পুলিশ করা হয়েছে, সংস্কার কমিশন, সংস্কার কমিটি, কিন্তু সেগুলো খুব কার্যকর কিছু হয়নি। কিন্তু এখন এই শব্দটা এত বেশি উচ্চারিত হচ্ছে যে এটা এক ধরনের ক্লিশে শব্দ হয়ে গেছে। প্রফেসর মারুফ যেটা বললেন, আমি মনে করি বরং রূপান্তর অথবা পুনর্গঠন এই ধরনের কিছু শব্দ ব্যবহার করা উচিত এবং সেদিকে আমাদের অগ্রসর হওয়া উচিত। কারণ যে অবস্থা তৈরি করা হয়েছে গত 15 বছরে, এটা কিন্তু আপনার সাধারণ কোনো টোটকা ওষুধ দিয়ে কিন্তু ভালো হবে না আর কি। ব্যাংকিং সেক্টর বলেন, পলিটিক্স বলেন, তারপরে প্রশাসন বলেন, পুলিশ বলেন, সর্বত্র ধ্বংস করে দেওয়া হয়েছে। তো সেটাকে পুরোপুরিভাবে যদি সেটাকে ফিরে আনতে হয় এবং স্বাভাবিক করতে হয় এবং দেশকে যদি আগামীতে গণতন্ত্রের পথে যাত্রা করে সেটাকে ধরে রাখতে হয়। আমাদের গণতন্ত্র হয়তো বিভিন্ন সময় হয়তো একটা যাত্রা শুরু করেছে, কিন্তু সে ধারাবাহিকতা ছিল না, চর্চা ছিল না। এজন্য সে সংস্কারটা যেরকম প্রায়োরিটি পাওয়া উচিত, সেই হিসেবে যে সংস্কার কমিশনের সুপারিশ যেগুলো দেবে, আমরা আশা করি যে 15 তারিখে, এটা সময় বাড়ানো হয়েছে, 15 তারিখের ভিতরে বিচার বিভাগ ছাড়া সবগুলো হয়তো তাদের রিপোর্ট জমা দিয়ে দিবে। দেওয়ার পরে এটা অনেক কাজ আছে, পলিটিক্যাল দলগুলোর সাথে বসবে এবং মত বিনিময় হবে, অংশীজনদের সাথে বসবে, একটা বড় কাজ আর কি। তো এটা পাশাপাশি শুধু সংস্কার বলে থেমে থাকলে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে। কারণ 15 বছর কোন নির্বাচিত সরকার কিন্তু নেই। অনির্বাচিত না, শুধু একটা ফ্যাসিস্ট সরকার ছিল। তো যে ভ্যাকুয়ামটা তৈরি হয়েছে তার জন্য কিন্তু একটা নির্বাচিত সরকার দ্রুত দরকার। এবং যেভাবে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, হয়তো ডিসেম্বরের মধ্যেই ধারণা পাওয়া যায় যে হয়তো নির্বাচনটা হয়ে যাবে আর কি। তো নির্বাচনী প্রক্রিয়া শুরু হতে পারে। সংস্কারের বেসিক এবং প্রধান উপদেষ্টা কিন্তু বলেছেন, ইঙ্গিত করেছেন, যদি রাজনৈতিক দলগুলো চায় আমরা মোটা দাগে কিছু সংস্কার করে আমরা নির্বাচন দিয়ে দেব, আর তারা যদি বেশি চায় তাহলে আমরা বেশি দিয়ে দেবো। এটা রাজনৈতিক দলগুলা, অংশীজন সব কিছুর উপর নির্ভর করে আর কি। তো যে বিপ্লবটা হয়ে গেছে, যে গণ অভ্যুত্থানটা হয়ে গেছে, সেটাকে ধরে রাখার জন্য কিন্তু আসলে পরিবর্তন দরকার। মানুষ আর কত 53 বছর আপনি দেখেন, একজন শাসকেরই কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া বাংলাদেশ থেকে বিদায় হয়নি। কিন্তু আপনি যদি দেখেন 75 সালে শেখ মুজিবুর রহমান সপরিবার হত্যাকাণ্ডের শিকার হলেন। জিয়াউর রহমান, উনি একজন জনপ্রিয় প্রেসিডেন্ট ছিলেন, উনি হত্যাকাণ্ডের শিকার হলেন। স্বৈরাচারী এরশাদ, সে আন্দোলনে তার পতন হলো এবং সে জেলে যেতে হলো। 111-এর সময় 2 নেত্রী, তাদেরকে কিন্তু এক পর্যায়ে জেলে যেতে হয়েছে। আবার শেখ হাসিনা এখন দেশ থেকে পালিয়ে গেলেন। এই যে দেখেন আপনি 53 বছরের ইতিহাস, 54 বছরের ইতিহাস, একজন শাসকও কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু বিদায় নিতে পারেনি। কেন এটা হবে? আমরা যদি স্বাধীনতা অর্জন করতে পারি 9 মাসে, তো কেন আমাদের আজকে এই অবস্থা হবে যে আমরা 53 বছর একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান দাঁড়া করতে পারলাম না? কেন একটা ধারাবাহিকতা আমরা দাঁড়াতে, কোথায় এটা আমাদের ব্যর্থতা?
রাজনৈতিক দলগুলোকে এটা ভালোভাবে রিয়েলাইজ করতে হবে। সে আগামী দিন রক্ষাকবচ হিসেবে তাদেরকে সেই জিনিসটা প্রতিষ্ঠা করতে হবে যে না, আর এটা হবে না, বাংলাদেশ আর ফ্যাসিবাদের শাসনে ফিরে যাবে না, একটা গণতান্ত্রিক ভিত্তির উপরে দেশ অগ্রসর হবে, সেখানে বিভিন্ন সংস্কার সেটা হবে। আচ্ছা, অনেক ধন্যবাদ রেজাউল করিম রনি। যেটা খায়রুল আনোয়ার বলছিলেন যে বাংলাদেশে আর ফ্যাসিবাদ তৈরি হবে না, এমন একটা বন্দোবস্ত আমাদের দরকার, যেটা জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল। আপনি জুলাই গণ অভ্যুত্থানের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন, যে জন আকাঙ্ক্ষা একটা, যে নতুন বন্দোবস্তের যে আকাঙ্ক্ষা, কিন্তু রাজনৈতিক দলগুলোর যে ইদানিংয়ের যে আলাপচারিতা, যথেষ্ট সংস্কারের সদিচ্ছা তাদের আছে কিনা, আপনার স্টাডি কি? দেখেন, ওনারা অলরেডি আলোচনা করে ফেলছেন। দেখেন, সংস্কার কিন্তু যেটা মুকুল ভাই বললেন, যে সংস্কার কিন্তু দেখেন ওয়ান নির্বাচনের সময় আমরা শুনছি বহুল উচ্চারিত শব্দ, এবং সংস্কারের পরে যেটা হয় আপনার আসলে এখানে একটা দরকার, রাজনৈতিক পুনর্গঠন দরকার, এটা সত্য। আপনার কেন এই অভ্যুত্থানটা, প্রথম যদি আমরা চিন্তা করি, এই অভ্যুত্থানটা এই কারণে যে করতে হইলো, এবং বাচ্চা বাচ্চা ছেলেদের যেভাবে জীবন দিতে হইল, একমাত্র গাজা স্ট্রিপ ছাড়া পৃথিবীর আর কোথাও এত অল্প সময়ে এত কিশোর তরুণদের, শিশুদের জীবন দিতে হয়নি। হ্যাঁ, ফলে এটা যে দিতে হইল, কারণ হইলো আমাদের এখানে অল পলিটিক্যাল ফেইলিওর, মানে অল পার্টিস, সমস্ত পার্টির পলিটিক্যাল ফেইলিওর আছে, এটা আমাদের মানতে হবে। তাহলে তো বাচ্চাদের জীবন দেওয়ার কথা না। হ্যাঁ, এখন ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন কিভাবে হবে, সেইটা ধরেন একটা গণতান্ত্রিক পার্টি, ধরেন বিএনপি তো ধরেন বিএনপি মির্জা ফখরুল যেমন ধরেন বারবার বলছে যে ফিনিক্স পাখির মতো জনগণ নেমে আসবে, তখন মানুষ কিন্তু হাসাহাসি করছে, আচ্ছা কই থেকে ফিনিক্স পাখির মতো নেমে আসবে? সে বারবার, তার পার্টি বারবার বলে যে ঈদের পরে আন্দোলন হবে। হ্যাঁ, বইলা তারপরে একটু আন্দোলন করতে সব নেতাকর্মীরা ধরে নিয়ে যায়, আর খবর নেই। হ্যাঁ, মামলা, লাখ লাখ মামলা, গায়েবী মামলার কারণে লোকজন দৌড়াচ্ছে। তো এরকম একটা পরিস্থিতিতে যখন অভ্যুত্থানটা হইল, আর এরকম জনগণ কিন্তু ঠিকই ফিনিক্স পাখির মতো নেমে আসলো। তারপরে কি হলো? তারপরে আমরা দেখলাম এই অভ্যুত্থানটার যে কালেকটিভ প্লুরালিটি, মানে সাবজেক্টিভিটিটা, মানে কর্তাসত্তার হল প্লুরাল, একক কেউ না। ইভেন খালেদা জিয়া যে 2 মিনিট কথা বলেন হাসপাতাল থেকে, উনি কিন্তু একবারও তার দলের নাম নেন নাই। বরং বলেছে ছাত্রদের হাতকে শক্তিশালী করতে। ফলে এই যে অভ্যুত্থানের ঐক্যটা, সেই ঐক্যটাই কিন্তু আপনার রাজনৈতিক বন্দোবস্ত বলেন, পুনর্গঠন বলেন, এটার জন্য যথেষ্ট ছিল। কারণ আপনি জানেন আপনার কী করতে হবে। আপনি জানেন যে আওয়ামী লীগ যেভাবে দেশ চালাইছে, তার বিকল্পটা করলেই দেশ সংস্কার হয়ে যাবে। আওয়ামী লীগ যেভাবে আপনার পুলিশ প্রশাসন চালাইছে, আপনি সেভাবে চালাবেন না। আওয়ামী লীগ যেভাবে বিচারালয় করছে, আপনি সেভাবে করবেন না। আওয়ামী লীগ যেভাবে পলিটিক্যাল কালচার যেটা তৈরি করছে, আপনি সেটা করবেন না। হ্যাঁ, আওয়ামী লীগ যেভাবে প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করছে, আপনি সেটা করবেন না। আওয়ামী লীগ যেভাবে পুলিশকে চালাইছে, আপনি সেভাবে করবেন না। তো ফলে আপনার সামনে কিন্তু একটা মডেল আসেই। তো এই মডেলে যে আমরা যাইতে পারতেছি না, তার বড় কারণটা হলো আমরা এই অভ্যুত্থানটাকে প্রথমত কিছু উইশফুল থিঙ্কার বিপ্লব আকারে প্রচার করছে, হুইচ ইজ ভেরি রং। এটা কোনো বিপ্লব না, এটা একটা অভ্যুত্থান। এবং অভ্যুত্থানকে, মানে এটা বিপ্লব না হইলেও এর গৌরব কমে যায় নাই, মানে বিপ্লব হইলেই কেবল গৌরব থাকবে, অভ্যুত্থান হইলে গৌরব থাকবে না, ব্যাপারটা এরকম না। হ্যাঁ, মানে এটার মধ্যে কোনো হায়ারার্কি নেই। অভ্যুত্থান একটা বিশাল ব্যাপার, ঐতিহাসিক ব্যাপার। এটা পৃথিবীর ইতিহাসের প্রথম জেনজি রেভলিউশন। ফলে এই রেভলিউশনের মধ্যে দিয়ে একটা কালেকটিভ আকাঙ্ক্ষা তো তৈরি হয়েছে। এই রেভলিউশনে বাচ্চাদের যে জীবন দিতে হইলো, এর জন্য মূল কারণটা হইলো, আমি মনে করি আমাদের এখানকার যে মিডল ক্লাস, এই মিডল ক্লাস হলো একটা প্রতারক শ্রেণী। তারা এই যে 15 বছর তারা ভোটাধিকার বঞ্চিত, ছাত্র দলের লোক গুলি করে মারতেছে, যুব দলের নেতা গুম করতেছে, ওকে আচ্ছা আমারে তো মারতেছে না, যুব দল মরতেছে, মানুষ মনে শিবির বইলা পিটায় মারতেছে, শিবির মারতেছে, আমারে তো মারতেছে না। ফলে এই যে সিলেক্টিভ হিউম্যানিজম, হ্যাঁ, এইটা মিডল ক্লাস চর্চা করছে। এবং এর মধ্যে থাইকা কীভাবে আওয়ামী ফ্যাসিবাদের মধ্যে থাইকা, হ্যাঁ, অথবা ছলে বলে কৌশলে কীভাবে এর মধ্যে থাইকা বেনিফিটেড হওয়া যায়, সেটার একটা প্রতিযোগিতা পুরা সমাজে ছিল। এই কারণে আমরা বলি এটা ফ্যাসিবাদের একটা সামাজিকীকরণ হয়েছিল আওয়ামী আমলে, যেই কারণে সমাজের পুরা মোরাল ফ্যাব্রিক্সটা ভেঙে পড়ছে। ফলে এখন আপনি একটা ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে আছেন তা না, এই পিরিয়ডটাকে আমরা বলি যে লেট ফ্যাসিজমে আপনি আছেন। বরং আপনার ফ্যাসিজমের সমস্ত কিছু রয়ে গেছে, শুধু হাসিনা নাই। আপনি এই ফ্যাসিজমকে বলতে পারেন ফ্যাসিজম উইদাউট হাসিনা। তো এখন এই অবস্থায় এরকম একটা অভ্যুত্থানের পরে আপনি যে সরকারটা গঠন করলেন, এটা অন্তর্বর্তীকালীন সরকার। এখন অন্তর্বর্তীকালীন সরকারটা কি? এটা তো বিএনপির 15 বছরের দাবি। মানে 11 সালে যখন সংবিধানটা আপনার বাতিল করা হলো, পঞ্চদশ সংশোধনী তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থার রায়টা, তখন থেকে তো তারা অন্তর্বর্তীকালীন সরকারের দাবি জানিয়ে আসছিল। ফলে আপনি অন্তর্বর্তীকালীন সরকার করলেন, এখন আপনি তার কাছ থেকে বিপ্লবী সংস্কার আশা করেন, এটা তো হয় না। ফলে শুরুতে একটা কন্ট্রাডিক্ট আছে, এটা একটা। আরেকটা পয়েন্ট হলো যে দেখেন, অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক বন্দোবস্ত বা পলিটিক্যাল সেটেলমেন্ট হয়ে যায়নি। আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সবাই একমত, কিন্তু আওয়ামী বিরোধী রাজনীতি, বিএনপির আওয়ামী বিরোধিতা এবং জামাতের আওয়ামী বিরোধিতার এজেন্ডা এক না, বামপন্থীদের আওয়ামী বিরোধিতা এক না। ফলে আওয়ামী বিরোধিতার মধ্যেও এখানে
তারতম্য আছে, পার্থক্য আছে। এখন সেই পার্থক্যটার আলোকেই আপনার রাজনীতি নির্ধারিত হবে। সেই রাজনীতি এবং ইভেন বৈষম্য বিরোধী বা নাগরিক কমিটির নামেও যারা আসতেছে, তারাও যদি ধরেন অন্য নামে, আপনি যত ভালো নামই দেন, যত ভালো কথাই বলেন, আপনি যদি রাজনীতিরভাবে ওই আওয়ামী মডেলের মধ্যে ফিরা যান, তাহলে এই যে জেনজির অভ্যুত্থান আমরা বলতেছি, জেনজির যে চেতনা, এটা আবার রিভোল্ট করবে। হ্যাঁ, এটা জাসদের মতো ঘটনা ঘটতে পারে। এরা 5 বছর হোক 10 বছর পরে আবার ডিপ্রাইভ হবে। ফলে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো যারা নতুন পার্টি করবেন, ইভেন যারা এখনকার বড় বড় পার্টি আছেন, প্রত্যেকের জন্য এই অভ্যুত্থান একটা চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে। এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলা এই সরকার, অভ্যুত্থানের সরকার আউট অ্যান্ড আউট ফেল করছে। আপনি কিসের সংস্কার করবেন? আপনি জিনিসপত্রের দামই তো কমাইতে পারেন না। এই যে একটা কর কমিশন করছে, মানুষ বাজারে যেতে পারতেছে না, সবজির দামটা খালি একটু কম আছে শীতকাল দেখে, হ্যাঁ মানুষজন আপনার প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে। এই অবস্থায় তো আপনি আগে মানুষ শোনেন, বড় বড় কথা সংস্কার হাবি যাবে, এগুলো মানুষ বুঝে না। আগে আপনি ইমিডিয়েট পাবলিককে কি সার্ভিস দিচ্ছেন? পাবলিক খায়া বাঁচতে চায়, পাবলিককে আগে স্বস্তি দেন, জিনিসপত্রের দাম কমান। আপনি এখনও দাম কমাইতে পারেন না, ইমিডিয়েট অ্যাকশন নিতে পারেন না, পুলিশ ঠিকমতো ওয়ার্ক করে না, আপনি বড় বড় কথা বলতেছেন। ফলে বড় বড় কথা ওয়ার্ক করবে না। যেভাবে ওয়ার্ক করবে সেটার জন্য আপনার যে ঐক্য দরকার, সেটার জন্য যেই স্ট্রেংথ দরকার, আপনি সেটা অর্জন করেন। বড় বড় কথা অনেক হয়েছে, এগুলো সবাই বলে। এখন এই সরকারও যদি এগুলি কথাবার্তা বলে, হ্যাঁ আমি সংস্কারের কোনো ব্যাপারে আমি আর আস্থা রাখি না, কারণ আমি বাজারে যাই, বাজার করতে পারতেছি না, বাজারে গিয়ে কিসের সংস্কার। অনেক ধন্যবাদ। আবার কথা হবে এই বিষয়ে। অধ্যাপক কাজী মারুফ, নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে একটা কমিশন হয়েছে, সেটার আপনি একজন সদস্য, কি দেখছেন? জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গ আলোচনা এসেছে, আবার বড় বড় দল থেকে আবার সেটা বিরোধিতাও করা হচ্ছে। আর সাধারণ জনগণ কি বলছে, গ্রামগঞ্জের লোকজন? সাধারণ জনগণ, যেটা আমাদের ভাই রনি বললেন, আসলে কনসার্নটা সেখানেই প্রথমত। অর্থাৎ মানুষ তার স্বাভাবিক জীবনযাপনে ফিরতে চায়, মানুষ প্রতিদিন খেয়ে পড়ে বাঁচতে চায়, নিরাপদে বাড়ির বাইরে কাজে যেতে চায়, কাজ থেকে ফিরতে চায়। এই জায়গাতে আসলে বর্তমান সরকারের যা এখনো পর্যন্ত পদক্ষেপ, যা এখনো পর্যন্ত ব্যবস্থা, সেগুলো আসলে কাজ করেনি। এটা হচ্ছে বাস্তবতা। এটারই একটা ধারাবাহিকতা আপনার প্রশ্নের সঙ্গে যুক্ত। আমরা বিভিন্ন কমিশনের পক্ষ থেকে বিভিন্ন জেলা শহরে যাচ্ছি, মানুষের সাথে কথা বলার চেষ্টা করছি। ঢাকাতে আমরা অনেকের সাথে বসছি, বিভিন্ন জনগোষ্ঠীর সাথে, অংশীজনের সাথে বসছি। সব জায়গা থেকে যখন আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলি, তাদের উদ্বেগের জায়গাটা হচ্ছে যে ভাই আমার কালকে একটা পাসপোর্ট করতে হবে, পাসপোর্ট করতে গেলে আমার একটা এনআইডি বের করতে হবে, আমার জন্ম নিবন্ধন দরকার, আমি তো পাচ্ছি না, আমার একটা ওয়ারিশ সার্টিফিকেট দরকার, আমার তো এটা সিটি কর্পোরেশন থেকে আমি পাচ্ছি না। অর্থাৎ সাধারণ মানুষ কবে নির্বাচন হবে সেটা জরুরি না, তার কাছে জরুরিটা হচ্ছে এই মুহূর্তে আমার প্রতিষ্ঠানগুলো কাজ করা দরকার, যারা আমাকে সেবা দেয় সেই প্রতিষ্ঠানগুলো কাজ করা দরকার। সেই জায়গা থেকে আমরা যখন দেখলাম যে প্রতিষ্ঠানগুলো কাজ করছে না, কেন স্থানীয় সরকার এগুলো সব সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদের সাথে যুক্ত, তো এই জায়গার যে জানেন যে এই গত এই ফ্যাসিস্ট রেজিমের সাথে যে সমস্ত স্থানীয় সরকার প্রতিনিধিরা নির্বাচিত হয়েছিলেন, তারা এই মুহূর্তে নেই, তাদের অনেকে পলায়ন করেছেন, অনেকে সরিয়ে দেওয়া হয়েছে। ফলে সারা দেশে অসংখ্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মধ্যে একটা বিরাট শূন্যতা কাজ করছে, যেখানে প্রশাসকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু প্রশাসকদের সংকট হচ্ছে, প্রশাসকরা প্রথমত তাদের মূল কাজের সময়টাকে ভাগ করতে পারছেন না, অর্থাৎ এইখানে যতটুকু সময় দরকার দিতে পারছেন না। আবার এরা তো কাউকে চেনেন না, আমাকে যে একটা নাগরিক সার্টিফিকেট দেবেন সেটা তো সে করতে পারছেন না। ফলে ওইখানে দীর্ঘসূত্রিতা হচ্ছে, মানুষের ভোগান্তি হচ্ছে এবং মানুষের অকারণে তার বিভিন্ন রকমের হয়রানির শিকার হচ্ছে। তো এরকম জায়গা থেকে আসলে সাধারণ মানুষের তরফ থেকে একটা দাবি আছে যে জাতীয় নির্বাচন কবে হবে না হবে সেটা আমরা জানি না, আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে আপনারা সক্রিয় করার ব্যবস্থা করেন, এইগুলোকে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়ার ব্যবস্থা করেন। ফলে এই দাবিটা কিন্তু সাধারণ মানুষের পক্ষ থেকে আছে, যে এই প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় করা। রাজনৈতিক দলগুলোর তো এটা আমরা জানি যে রাজনৈতিক দলগুলোর একটা কৌশলগত অবস্থান আছে, অর্থাৎ তারা এই নির্বাচনেরকে তার বাকি নির্বাচন, অর্থাৎ প্রধান যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনের আগে পরে নেওয়ার ক্ষেত্রে দলগুলোর মধ্যে পার্থক্য আছে। সেই পার্থক্যটা তাদের স্বার্থের জায়গা থেকে দেখা, সাধারণ মানুষের জায়গা থেকে দেখার আমার কাছে এটা মনে হয় না। আর মনে হয় না এ কারণেই যে আমরা কিন্তু মাঠ পর্যায়ে দেখতে পাচ্ছি যে প্রচুর জাতীয়তাবাদী দলের নেতৃত্বও কিন্তু এই নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যে আছে। জামাতে ইসলামীর অনেক সদস্য কিন্তু এই সমস্ত নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যে আছে। তার মানে তারা কিন্তু এই নির্বাচনী যে রাজনীতি,
স্থানীয় পর্যায়ে যে রাজনীতি, সেই রাজনীতির মধ্যে কিন্তু অনেকেই অদৃশ্যভাবে কিন্তু ছিলেন। অর্থাৎ ক্ষমতার সম্পর্কটা স্থানে স্থানে যেরকম, লোকালয় পর্যায়ে যেরকম, রাজধানীতে কিন্তু সেরকম না। ফলে রাজধানীতে যখন কেন্দ্রীয় নেতৃত্ব দাবি করছেন, তাদের কাছে তো এটা তাদের সাথে তো তারা জাতীয় নির্বাচনটাই তাদের কাছে মুখ্য। তারা তো কেউ স্থানীয় পর্যায়ের সেবা দিতে যাচ্ছেনও না, সেখান থেকে নেতৃত্বের কম্পিটিশনটা করছে। ফলে দলের মধ্যেও যে পার্থক্য আছে, দলের ভেতরেও যে নেতৃত্বের যে স্তর আছে, অর্থাৎ একজন উপজেলা পর্যায়ের সভাপতি আর কেন্দ্রীয় পর্যায়ের সম্পাদকের যে স্বার্থের জায়গার পার্থক্য আছে, সেই পার্থক্যের জায়গাটাও কিন্তু স্পষ্ট। ফলে আমরা দলগুলো থেকেও কিন্তু সাড়া পাচ্ছি, তারাও কিন্তু বলছেন যে স্থানীয় পর্যায়ে নির্বাচনটা হয়ে দেন। কারণ ওই উপজেলা সাধারণ সম্পাদক সে জানে যে সে এমপি হতে পারবেন না, ফলে তার কাছে যত তাড়াতাড়ি এই নির্বাচনটা হয়ে যায় তার জন্য ততটা ভালো। ফলে জনগণের স্বার্থের সাথে দলগুলোর স্বার্থের এই যে অ্যালাইনমেন্ট, সেই অ্যালাইনমেন্টের মধ্যে কিন্তু কেন্দ্র এবং স্থানীয় পর্যায়ের মধ্যে পার্থক্য আছে। সেই পার্থক্যের বিভিন্ন প্রকাশ আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলোর বিভিন্ন অবস্থানের মধ্য দিয়ে। তার মানে হলো যে তারা দলীয় দৃষ্টিকোণ থেকে সবকিছু বিবেচনা করছে, জনগণের দৃষ্টিকোণ থেকে নয়। খায়রুল আনোয়ার এ বিষয়ে যদি কিছু বলতে চান। একই সাথে যেটা বলতে চাই, আপনি খেয়াল করেছেন যে দ্রব্যমূল্যের দাম অনেক দিন ধরেই যেটা আছে, এই নতুন করে আবার কর বৃদ্ধি করা হয়েছে। শতাধিক পণ্য বা সেবায় যে কর এবং যে শুল্ক বাড়ানো হলো, মানুষের উপরে যে আবার বোঝা চাপিয়ে দেয়া, যেটা আমরা আগের সরকারের সময় দেখেছি, ফ্যাসিস্ট সরকারের সময়, এটা সহজ পথ, যেটা টাকা মানুষের পকেট থেকে নিয়ে কোষাগারের টাকা বাড়ানোর যে সহজ পথ, অন্তর্বর্তী সরকারও যদি সেই পথ নেয়, তাহলে আমরা কোন দিকে যাব? এ বিষয়ে রনি খুব উচ্চকণ্ঠে কথা বলেছে। সাধারণ মানুষের কিন্তু দুইটা বিষয় খুব স্পর্শকত। একটা হচ্ছে বাজার জিনিসপত্রের দাম, আর একটা হচ্ছে আমি ঘরের বাইরে যাব, চাকরি করি, আমার দোকান আছে, অথবা আমি অন্য পেশায় আছি, আমি নিরাপদে দেশে ঘরে ফিরে আসব। তো সেক্ষেত্রে সরকার আইনশৃঙ্খলা হয়তো মোটামুটিভাবে কিছুটা হয়তো করতে পারলো, এই ক্ষেত্রে একেবারে ব্যর্থ। এখন শীতের কারণে হয়তো সবজির দাম, চালের দাম কিন্তু অনেক বাড়তি, অনেক জায়গায় কেজিতে কোনো চাল 10 টাকা বেড়ে গেছে, মশলা, মুরগি সব কিছু বেড়ে গেছে। এবং দুঃখজনক হচ্ছে, যিনি দায়িত্বে আছেন, আগে থেকে অর্থ উপদেষ্টা এবং বাণিজ্য উপদেষ্টা একজনই ছিলেন, এক্ষেত্রে যাতে একটা সুফল পাওয়া যায়, জিনিসপত্রের দামের ক্ষেত্রে একটা নিয়ন্ত্রণ আসে, সেক্ষেত্রে জন্য কিন্তু আলাদাভাবে একজন বাণিজ্য উপদেষ্টা দেওয়া হয়েছেন, যিনি একজন শিল্পপতি ব্যবসায়ী, কিন্তু উনিও কিন্তু কোনো পারফরমেন্স এখন পর্যন্ত দেখাতে পারে না, একেবারেই এক্ষেত্রে ব্যর্থ হয়েছে। এই সরকার যদি আপনি বলেন যে তাদের সাফল্য কি, তারা 5 মাস টিকে আছে, এটি এই সরকারের সাফল্য। আর অন্য ক্ষেত্রে কিন্তু খুব সাফল্য কোনো দৃশ্যমান না। আর এই ক্ষেত্রে পুরোপুরি ব্যর্থ হয়েছে তারা, তাদের কোনো চেষ্টা নাই। তারা বরং প্রকাশ্যে বিভিন্ন সেমিনারে বিভিন্ন জায়গায় বলেন সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না। আপনারা 5 মাস হয়ে গেল, সিন্ডিকেট কোথায় সেটি কি চেষ্টা কি সেভাবে করেছেন? যে একেবারে তৃণমূল পর্যায়ে যাওয়া, যে ফুলকপি এখন বিক্রি হচ্ছে বাইরে 2 টাকা 4 টাকা করে, ঢাকার বাইরে প্রান্তিক পর্যায়ে খাচ্ছে, সেখানে এখানে ঢাকায় এখনও কিন্তু আজকে আমি 40 টাকা দিয়ে কিনেছি। কেন হচ্ছে? তার মানে হাত বদল বলা হয়, এগুলো বহুল আলোচিত হয়েছে, মিডিয়াতে আসছে আপনার সব জায়গায়, যে এরকম বারে হাত। তো কোথাও কি তারা চাঁদাবাজকে ধরার চেষ্টা করেছে? কোথাও কি সেভাবে নিবিড়ভাবে গোয়েন্দা নজরদারিতে, পুলিশের নজরদারিতে কয়েকটা জায়গায় তারা ব্যবস্থা নিয়েছে? কোনো চেষ্টাই তাদের ভিতর নয়। এবং আমি আশঙ্কিত, আর মার্চের প্রথম থেকে রোজা শুরু হবে, রোজা অবস্থা যে কি লেজে গোবরে করবে সরকার, আমি বুঝতে পারতেছি না। কিন্তু এই পরিস্থিতিতে মানুষ এমনিই অসহায় অবস্থা আছে, সে অসহায় অবস্থার ভিতরে নতুন করে ট্যাক্স এবং ভ্যাট আরোপ করেছে যে পণ্যের উপরে, সেগুলো কিন্তু সাধারণ মানুষকে যতই বলে না এটাতে কোনো প্রভাব পড়বে না, কিন্তু প্রভাব তো পড়বেই। আপনার ওষুধের ইয়েতে পড়লে ওষুধের প্রভাব পড়বে না? আপনার রেস্টুরেন্টে সাধারণ মানুষ তো রেস্টুরেন্টে খেতে যায়, মাদার রেস্টুরেন্টে, ছোটো আকারের রেস্টুরেন্টে, সেখানে কি প্রভাব পড়বে না? অবশ্যই প্রভাব পড়বে। আর রোজা কেন্দ্র করে যে ধরনের জিনিসপত্র খায়, সেটা হয়তো দেখা গেল যে এখন থেকেই সেই ধরনের একটা আওয়াজ উঠছে যে এলসি খোলা যাচ্ছে না, ডলার নেই। ডলারের কিন্তু একটা সংকট তৈরি হয়েছে, যেটা কালকে বাংলাদেশ ব্যাংকের অর্থ উপদেষ্টা বলেছেন যে দুবাই থেকে একটা সিন্ডিকেট করে এখানে কৃত্রিমভাবে দাম বাড়ানো হচ্ছে। তো সবই যদি আপনারা দুবাই সিন্ডিকেট, এখানে সিন্ডিকেটের উপর চাপান, তো আপনার দায়িত্বটা কী? এবং সুবিধার জন্য একজন বাণিজ্য উপদেষ্টা আলাদাভাবে নিয়োগ দেওয়া হলো, উনি তো পারফর্ম করতে পারছেন না। এর ভিতর নিউজ দেখলাম যে আপনার সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বাড়ানো হবে। তো এদেশে কি শুধু সরকারি কর্মচারী বাজারে যায়, সাধারণ মানুষকে যায় না? ব্যাংকের করার জন্য আপনার 22,000 কোটি টাকা ব্যাংকে টাকা ছাপিয়ে সরবরাহ করা হয়েছে। তো সাধারণ মানুষের অবস্থানটা কোথায়? সরকার কি সেই বিষয়ে কোনো রকম চিন্তাভাবনার ভিতরে আছে? কিন্তু এই বিষয়টা আমার মনে হয় যে একেবারে অগ্রাধিকারের ভাবে দেখা উচিত। নির্বাচন সংস্কার এটা চলমান চলবে, নির্বাচন হবে, ডিসেম্বরে হোক বা সামনের বছরে হোক,
সংস্কারের সুপারিশ আসবে, এটা সময় সাপেক্ষ ব্যাপার। স্থানীয় সরকার আগে হবে, জাতীয় সরকার আগে, সেটাতে একটা মতৈক্য হবে। কিন্তু জিনিসপত্রে প্রতিদিন যে মানুষ মানে এক ধরনের অসহায় অবস্থা, নীরব কান্না বলা চলে, মানুষের ভিতর চলছে। কিন্তু নিম্ন মধ্যবিত্ত তো একেবারে খুব জেরবার অবস্থার ভিতরে আছে, মধ্যবিত্তরা খুব অসহায় অবস্থার ভিতরে আছে। অনেক ধন্যবাদ রেজাউল করিম রনি। আপনি দ্রব্যমূল্য নিয়ে বলেছেন, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটু জানতে চাই আপনার কাছে। আপনি একটা তথ্য দিয়ে আপনি খেয়াল করেছেন কিনা জানেন না, সেনা কর্মকর্তাদের যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সেটা আজকে আরও 2 মাস বাড়ানো হয়েছে। সেনা কর্মকর্তারা যে বিভিন্ন জায়গায় অপরাধ সংগঠন করা বা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে তারা ভূমিকা রাখছে, যেহেতু পুলিশ মাঠে ছিল না এবং সক্রিয় ছিল না, আপনি জানেন যে পুলিশ ফ্যাসিস্ট সরকারের সাথে ছিল, এই সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বা কতদিন তাদেরকে মাঠে আসলে রাখা যাবে? পুলিশকে কেন আমরা সক্রিয় করতে পারছি না? দেখেন, সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসির ক্ষমতা এটা তো হ্যাঁ বাড়লো, কিন্তু যতদিন ছিল খুব একটা চোখে পড়েনি। যেমন ধরেন বিএনপির নেতাকর্মীদের যাদের বিরুদ্ধে আপনার যে চাঁদাবাজি দখলদারির অভিযোগ হচ্ছে, পার্টি বহিষ্কার করতেছে, কিন্তু পার্টি বহিষ্কার করার আগে তো আগে ধরা দরকার ছিল। হ্যাঁ, পুলিশ ফেল করেছে, সেনাবাহিনী তো অভিযান চালানো দরকার ছিল। তো এখন দেখেন এখানে ঘটনা যেটা ঘটতেছে, আপনার মুকুল ভাই ঠিকই বললো যে এই যে মহার্ঘ ভাতা বাড়তেছে সরকারি কর্মচারী, দেখেন একটা গরিব দেশ, পৃথিবীর উন্নত দেশে আপনারা যদি যান, হ্যাঁ আমরা যারা মাঝে মাঝে যাই দেখি, তো ধরেন আমাদের সরকারি অফিসগুলো যদি দেখেন, এটা তো মানে রীতিমতো লজ্জিত হওয়ার মতো ব্যাপার। এটা গরিব মানুষের দেশ, যেখানে এখনও প্রায় অর্ধেকের মানুষ প্রপার পুষ্টিকর খাবার খাইতে পারে না, মানে পুষ্টি কম্প্রোমাইজ করতে হয় খাবারের প্লেটে। তার অফিসগুলো এত চকচকা থাকবে কেন? তারপরে তার চাকরিজীবীদের জন্য এত আপনার আয়োজনের ব্যবস্থা করা থাকবে কেন? সরকারি চাকরি কি ধরেন মানে লুটপাটের একটা খাত আকারে চিহ্নিত করা হয়েছে, এবং বিসিএস, এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন ওনাকে সাক্ষী রেখে বলতেছি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকে বিসিএস মুখী করে ফেলা হয়েছে। জীবনের সফলতা কি? একটা বিসিএস চাকরি পাওয়া, সুন্দরী মেয়ে বিয়ে করা, চিকন চালের ভাত খাওয়া, মারা যাওয়া, তাই তো? এই যে একটা লোভকে উস্কে দিয়ে পুরা জাতির আমাদের মোরাল সেন্টিমেন্টকে নষ্ট করে দেওয়া হয়েছে, তার মধ্যে দিয়ে আপনি সমাজে আপনার একটা প্রপার রাষ্ট্র কীভাবে করবেন আমরা তো বুঝে আসে না। হ্যাঁ, আপনার নাগরিক যদি আপনার কি বলে যে তার মোরাল আপনার ইয়াটা যদি ঠিক না হয়, ফেব্রিক্সটা যদি ঠিক না হয়, আপনি তো ভালো চাইলেও আপনি ভালো রাজনৈতিক দল ভালো কথা বলেন, আপনি তো আসলে প্রপার ডেমোক্রেটিক রাষ্ট্র করতে পারবেন না। তো এই জন্য সামাজিক ইঞ্জিনিয়ারিংটা আমাদের বেশি দরকার। তো এই জন্য আমাদের যেটা দরকার, দেখেন সরকারি চাকরির এই যে চিরস্থায়ী বন্দোবস্ত, এটা বন্ধ করতে হবে। হ্যাঁ, সরকারি চাকরি ডেফিনেটলি চাকরি আপনি বেতন বাড়াই দেন, কিন্তু ঘুষ 100% বন্ধ করেন। আপনি সরকারি চাকরিজীবীদের সুযোগ সুবিধা দেন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা করেন যে সকালে চাকরি হবে, প্রপার কারণে বিকালেই চাকরি চলে যাবে। এমন না যে আপনার সে মহা অপরাধ করছে, কিন্তু তার সর্বোচ্চ শাস্তি কি? ঢাকা থেকে খাগড়াছড়ি বদলি। হ্যাঁ, তারপরে ওএসডি করে বসায় বেতন দেওয়া। হ্যাঁ, তারপরে এই যে বোনাস দেওয়া ইয়া করে, এগুলি আপনি কেন? বাংলাদেশে বেকার সমস্যা একটা প্রধান সমস্যা। আপনি সরকারি চাকরি হায়ার এবং ফায়ার ইজি করেন, বেকারদেরকে বেশি বেশি চাকরির সুযোগ দেন, ইয়াংদেরকে টানেন, এমনি ঠিক হয়ে যাবে দেশ। হ্যাঁ, তা না করে আপনি সরকারি চাকরিটা করতেছেন কি একটা লুটপাটের খাত। হ্যাঁ, প্রশ্ন জাল করে হোক, ঘুষ দেওয়া হোক, যেমনি হোক একটা চাকরি বাগানো। হ্যাঁ, এবং ঘুষ ছাড়া সরকারি চাকরি হয় না প্রায় 98% ক্ষেত্রে, 2% ক্ষেত্রে হয়তো অ্যাক্সিডেন্টালি হয়। এখনও পর্যন্ত সরকারি সেবাগুলোতে জনগণ যারা সেবা নিতে যায়, ঘুষ ছাড়া সেবা পাচ্ছে, এটা কি বলতে পারবে মানুষ? তাহলে আপনি কিসের বিপ্লব, কিসের অভ্যুত্থান, কিসের সংস্কার? তাহলে আপনার টোটাল যে অবস্থাটা, এই অবস্থার মধ্যে আপনার রাষ্ট্রের তো প্রথম কাজ হওয়া উচিত ছিল এইটা জনবান্ধব রাষ্ট্র কীভাবে হবে। পাওয়ার যদি সবসময় এলিট ক্যাপচার্ড হয়, সরকারি আমলা, তারপরে কিছু বাহিনী, তারপরে ব্যবসায়ী, তারপরে কিছু পলিটিশিয়ান, এই সিন্ডিকেটে যদি চলতে থাকে 54 বছর ধরে, তাহলে তো এখানে দেশের মানুষ তো আসলে এটাতে কি বলবো যে কতগুলো সংখ্যা মাত্র এখানকার জনগণ তো আপনি জানেন সিটিজেনারি পলিটিক্সের কথা আমরা বলি অভ্যুত্থানের পরে, সেটা আপনি কিভাবে করবেন? আপনি যেই দলেরই হন, যেই মতেরই হন, রাষ্ট্রের কাছে আমার সমান অ্যাক্সেস থাকতে হবে, আমি রাষ্ট্রকে প্রশ্ন করতে পারবো। সেখানে প্রশ্ন করা তো দূরের কথা, আপনি যে কোনো একটা সার্ভিস ঘুষ দিতে সম্মত যদি না থাকেন আপনি পাবেন না। আপনি যদি ধরেন খুব সৎ লোক হন এবং আপনি একটা সার্ভিস ঘুষ ছাড়া নেবেন, আপনার জীবন শেষ হয়ে যাবে। তখন একটা সৎ লোকও বাধ্য হয়, আচ্ছা ঠিক আছে 10 টাকা তো আমি ধরেন পেনশন উঠাইতে যাবেন আপনি, হ্যাঁ সেটা আপনার হক, আপনি চাকরি করছেন এখন পেনশন নেবেন, কেন আপনি ঘুষ দিবেন? কিন্তু আপনি হয়রানির ভয়ে, হ্যাঁ ধরেন আপনি সৎ লোক, সারা জীবন এক টাকাও ঘুষকার নাই, হয়রানির ভয়ে আপনি ঘুষ দিয়ে আসবেন। এই যে ঘুষ দিয়ে আসবেন আপনার অভ্যাস হয়ে যাবে। এরপরে আপনার ছেলের চাকরির জন্য ঠিক আছে, চাকরি যদি হয় সমস্যা নেই, দে 20 লাখ। এই যে আপনি চাইলেও সৎ থাকতে পারতেছেন না, এই যে পুরো সমস্ত অবস্থাটা আপনাকে সৎ থাকতে দিচ্ছে না। হ্যাঁ, সেখানে শুধু বড় বড় কথা আমরা শুনতেছি। এই জন্য আমি বলছি এই কথার রাজনীতি বন্ধ করেন। আপনি
একটা এই রাজনীতি অভ্যুত্থানের পরে যে স্পিরিটটা, এটা তো মোরাল আপরাইজিং হয়েছে। ভাই ব্রাকের যে ছেলেটা নামছে ও তো বিশেষ পরীক্ষাও দিবে না, ও কেন জীবন দিতে নামছে? ও মনে করছে গুলি করে মারাটা অন্যায়, এই অন্যায়ের বিরুদ্ধেও দাঁড়াইছে। তার মানে কি একটা নৈতিক জাগরণ হয়েছে। যে ছেলেটা আসছে এখানে, তার ফ্যামিলির লোকজন হয়তো আওয়ামী লীগ করে, ওর ফোনটা হয়তো ঘুষের টাকা খায়, ওর আইফোনটা কেনা, কিন্তু নৈতিকভাবে ওর আপরাইজিং হয়েছে, নৈতিক জাগরণ হয়েছে। এই যে একটা জুলাই আগস্টে আপনার একটা নতুন রাজনৈতিক কর্তাসত্তার আবির্ভাব হইল, একটা নৈতিক কর্তাসত্তার আবির্ভাব হইল, এইটাকে আপনি আমলে নিয়ে তো আপনার নিজের ভালো হয়ে যাওয়া উচিত ছিল, রাজনৈতিক দলগুলোর ভালো হয়ে যাওয়া উচিত ছিল, সমাজের অন্যান্য যারা আপনার ধরনের সেক্টরের লোক তাদের ভালো হয়ে যাওয়া উচিত ছিল, শুধু এই শহীদদের রক্তের দিকে তাকায়া। তো তা কি, তো বরং এইখানে নানা স্টেক হোল্ডার এইটার আপনার এই অভ্যুত্থানের মালিকানা হাইজাক করার জন্য নানা রকম প্রপাগান্ডা, এক দল আরেক দলের বিরুদ্ধে এখনই ধরেন লেগে যাচ্ছে। আমাদের এই মুহূর্তে দরকার ঐক্য। এই যে বিএনপি জামাত ঝগড়া করতেছে, আপনার বিএনপি জামাত যদি ঝগড়া করে কার লাভবান হবে বেশি? 15 বছরে ঐক্য নষ্ট করার জন্য চেষ্টা করছে কে বেশি? ইন্ডিয়া চাইছে সবসময় এটা করতে। এখন আপনি ঐক্যবদ্ধভাবে একটা জাতি গঠন করবেন, একটা পলিটি তৈরি করবেন, এমন একটা রাষ্ট্র করবেন যে রাষ্ট্রটা জনগণ দরিদ্র বান্ধব হবে। আপনি দরিদ্র মানুষের পয়েন্ট অফ ভিউ থেকে রাষ্ট্রটা তো কেউই দেখে না। হ্যাঁ, হতাশার তো আসলে শেষ নাই। ফলে এই জায়গা থেকে আমি বলবো যে আমাদের প্রথম কাজ হবে, যদি পুনর্গঠন সংস্কার কথাটা আমরা না বলি, সরকারি চাকরির ব্যবস্থাটা যদি এই সরকার সহজ করে যেতে পারে, তাইলে আমি মনে করি ঠিক হয়। আর এত চকচকা অফিস আমাদের দরকার নেই, গরিব মানুষের দেশ, মানুষের দিকে দেখতে হবে। মহার্ঘ ভাতা প্রসঙ্গে আমি একটু বলতে চাই, সরকার তো 11টা সংস্কার কমিশন করেছে, কমিশন দরকার নাই, একটা কমিটি করা উচিত যে স্বৈরাচারী সরকারের সময় এই যে ক্যাডার সার্ভিস, প্রশাসন, পুলিশ কী পরিমাণ সুযোগ সুবিধা পেয়েছে ক্ষমতায় টিকে থাকার জন্য, তাদের ব্যবহার করার জন্য যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়েছে সেটা কতটুকু যৌক্তিক ছিল এবং কিভাবে তাদের সেটা পেয়েছে তারা, সেটার একটা তদন্ত হওয়া উচিত। এই মহার্ঘ ভাতা দেওয়ার মনে করি এটা অবশ্যই করা উচিত। ধন্যবাদ। আমি শেষ করব প্রফেসর কাজী মনিরুল ইসলাম, যে সেনা কর্মকর্তাদের যেটা বললেন যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মাঠে রাখা হয়েছে, আবার 2 মাস বাড়ানো হলো। পুলিশ নিয়ে আপনি বলছেন যে আপনারা একটা সেমিনার করেছেন, একটা গবেষণাও করেছেন, সেখানে আসলে কি পেলেন? মূল জায়গাটি হচ্ছে যে দেখা গেছে যে এটাকে পুলিশি ব্যবস্থাটাকে অ্যাকাউন্টেবল করতে হবে, পুলিশি ব্যবস্থাটাকে অর্থাৎ দায়বদ্ধ করতে হবে, মানুষ যেন সেটাকে রিচ করতে পারে। আমাদের দেখা গেছে যে 40% শিক্ষার্থীরা তারা বলেছেন, অর্থাৎ যে তারা কোনোভাবেই তাদের যে অভিযোগ সেটা তারা দিতে পারেন না, অর্থাৎ যে জিডি করতে চান, যিনি মামলা করতে চান, তারা এটা সুযোগটা পান না। কেবলমাত্র যারা বড় লোক, কেবলমাত্র যদি কোনো রেফারেন্স থাকে তাহলে তারা তাদের কাছে যান। অর্থাৎ এটা জনগণের সাথে তার একটা বিরাট দূরত্ব আছে। অর্থাৎ সার্ভিসটা আমি পাবো কি পাবো না, কি মানের পাবো সেটা পরে, তার আগেই আমি ওই দরজাতে ঢুকতেই পারছি না, এইটা একটা বিরাট সংকট। এবং মানুষ, আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ আপনার পরামর্শ এসেছে শিক্ষার্থীরা দিয়েছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে যে এটাকে ওরাই বলেছেন যে এটা কেবলমাত্র পুলিশ দিয়ে হবে না, পুলিশের সাথে সাথে একই সাথে জনপ্রশাসন, একই সাথে বিচার বিভাগ, একই সাথে সংসদ, রাজনৈতিক দল, এদের সবার একটা ভূমিকা থাকা দরকার। এই ইকোসিস্টেমটার একটা কারেকশন করা দরকার, যেটা এসেছে আমাদের আলোচনার মধ্যেও, যে নৈতিক যে ভিত্তিটা, সেই ভিত্তিটা অর্থাৎ এই নাগরিকদের মধ্যে একটা রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে গড়ে উঠে তার অধিকারকে দাবি করার জন্য যে উদ্বোধন, যে উত্থান, সেই উত্থানটার একটা পর্যায়ে আমরা এই অভ্যুত্থানে অতিক্রম করতে পেরেছে। শিক্ষার্থীরা সেটাকে নেতৃত্ব দিয়েছে, ঠিক আছে, কিন্তু সেটাকে বাস্তবায়ন করার জন্য যে প্রাতিষ্ঠানিক পুনর্বিন্যাস দরকার অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে, সেইটাতে প্রধানত রাজনৈতিক দলগুলো, তাদের কাছ থেকে তারা যথেষ্ট রকম সাড়া পাচ্ছে না। এই রাজনৈতিক দলগুলোকে তাদের খোলনলচে বদলে, তাদের ভেতরের সংস্কার করে, ভেতরের রূপান্তর করে এই জন আকাঙ্ক্ষার সাথে কাছাকাছি যাওয়ার একটা চেষ্টা করার সুপারিশও কিন্তু আমাদের এই গবেষণা থেকে উঠে এসেছে। সেই প্রত্যাশা রাখি। অধ্যাপক ডক্টর কাজী মনিরুল ইসলাম, অনেক ধন্যবাদ। খায়রুল আনোয়ার, আপনাকে অনেক ধন্যবাদ। রেজাউল কারিম রনি, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকেও অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন।